12 পাতার ফর্ম নিয়ে খুব চিন্তায় পড়েছেন, তাই না? কি লিখবেন, কি তথ্য দেবেন, কিভাবে লিখবেন, সঠিক লিখতে পারবেন কিনা এসব নিয়ে ভাবছেন? ভাববেন না। স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে দেখাবো। চলুন দেখে নিন। ধরুন ফ্যামিলিতে 3 জন আছেন, স্বামী, স্ত্রী এবং বাচ্চা। সেক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন? প্রথমে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যিনি আপনার পরিবারের প্রধান রাখতে চাইছেন তাকে তার নামটা লিখতে হবে। তারপর তার জন্ম তারিখ, দিন, মাস, বছর যেভাবে হয় সেভাবে লিখবেন। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ কি মহিলা সেখানে টিক দেবেন। তারপর আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, মানে এই যে পরিবারের প্রধান তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এটা লিখতে হবে, পারিবারিক আইডিটা এখানে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কজন? বাবা, মা, বাচ্চা, সেহেতু 3 জন এখানে লিখেছি। আপনারটা যা হবে সেটাই লিখবেন। এবার ঠিকানা আছে, পরিবারের প্রধানের যে ঠিকানা সেটা এখানে লিখতে হবে, স্থায়ী ঠিকানা। তারপর আছে যোগাযোগ নাম্বার, এই যে পরিবারের প্রধানের যোগাযোগ নাম্বার লিখতে হবে। তারপর 9 নম্বর কলামে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার বা পরিবারের সকল সদস্যের, মানে এই যে পরিবারের প্রধান তার সঙ্গে কি সম্পর্ক। পরিবারের প্রধান হচ্ছে মিঠুন মণ্ডল, এখানে মিঠুন মণ্ডলটা পরিবারের প্রধান হিসেবে রেখেছি তাই এখানে নামটা লিখেছি। তারপর সদস্য নাম্বার 1, এখানে তার স্ত্রী সদস্য নাম্বার 1-এ আছে, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, যেহেতু এনার স্ত্রী ইনি তাই এখানে স্ত্রী লিখতে হবে। এবার স্ত্রীর আধার নাম্বার এখানে লিখতে হবে। সদস্য নাম্বার 2-এ আছে, যেহেতু বাচ্চা, বাবা, মা, সেক্ষেত্রে এখানে পরিবারের সদস্য নাম্বার 2-এ বাচ্চার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ এবং লিঙ্গ লিখতে হবে। আচ্ছা, তারপরে পরবর্তী পেজে আছে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, যেহেতু কন্যা হলে কন্যা, পুত্র হলে পুত্র লিখতে হবে, তার আধার নাম্বারটা লিখতে হবে। এরপর সদস্য নাম্বার 3 আছে, 4 আছে, 5 আছে, যদি ততগুলো সদস্য থেকে থাকে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং তার সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টটা আগে লিখতে হবে। এখানে দেওয়াই আছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, মানে যাকে আপনি পরিবারের প্রধান রাখলেন তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা এখানে লিখতে হবে। তারপর আছে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 1-এর যাকে নাম দিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের নাম, IFSC কোড নাম্বার। সদস্য নাম্বার 2-এর ক্ষেত্রেও সেই একই, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার। পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আছে 11 নম্বর কলামে আছে এপিক নাম্বার, এপিক নাম্বারটা আপনি আপনার ভোটার কার্ড থেকেই পেয়ে যাবেন। সুতরাং এটা হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, ওটা ভোটার কার্ডের মানে পিছন সাইডে ওটা লেখা আছে, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বারটা ওখানে লেখা আছে, সেটা দেখে দেখে ওখানে লিখতে হবে। সদস্য নাম্বার 1-এর এপিক নাম্বার তার ভোটার আইডি কার্ডে যা আছে সেটা লিখুন। তারপরে একইভাবে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটাও লিখতে হবে। সদস্য নাম্বার 2-এরও সেই একই পদ্ধতিতে লিখতে হবে। এরপর 12 নম্বর কলামে আছে বিভাগ, বিভাগ অর্থাৎ বলতে চাইছে যে আপনি এখানে পাশে লেখা আছে, পাশের এক সাইডে লেখা আছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, মানে বলতে চাইছে যে আপনি কোন শ্রেণীর বা কোন জাতি বিভাগে সেটা লিখতে হবে এখানে। আপনি যদি তপশিলি জাতি হন তাহলে তপশিলিতে টিক মারবেন, যদি অন্যান্য ST SC OBC এইসব যে কোনো যে তপশিলির মানে জাতির আপনি যে শ্রেণীর সেই শ্রেণীর টিক মারবেন। তারপর আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। পরের পেজে চলে যাচ্ছি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক মারবেন, যদি না হয় তাহলে নাতে টিক মারবেন। তারপর আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, মানে যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কার্ডটা কোন ধরনের কার্ড সেটা আপনার রেশন কার্ডেই দেখানো আছে বা লেখা আছে, সেখানে দেখে দেখে এখানে সেই অপশানে টিকটা মারবেন। তারপর 3 নম্বর কলামে বলেছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। আচ্ছা, তারপর বলা আছে সম্পদ, মানে বলতে চাইছে বাড়ির ধরন কেমন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক মারবেন, যদি না হয় তাহলে নাতে টিক মারবেন। পারিবারিক জমির মালিকানা, যদি হ্যাঁ হয় তাহলে এখানেও হ্যাঁতে টিক মারবেন, যদি না হয় তাহলে নাতে টিক মারবেন।
পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতাংশ, মানে কত শতক জমি আছে, যদি জমি থাকে তাহলে সেটা কত শতাংশ সেটা লিখতে হবে। আচ্ছা, তারপর আছে যানবাহন। বলতে চাইছে যে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটাও দিতে হবে। এরপর বলছে যে পরিবার এরপর আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি পরিবারের স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি থাকে তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণসমূহ উল্লেখ করুন। যদি না হয় তাহলে নাতে টিক করবেন, যদি হ্যাঁ হয় তাহলে এই সমস্ত কিছু লিখতে হবে। যদি থেকে থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির সরকারি কি বেসরকারি, তাহলে সেগুলোতে টিক মার্ক করবেন। সেম পদ্ধতিতে সদস্য সংখ্যাগুলোরও একইভাবে টিক মার্ক করবেন, আর যদি না হয় তাহলে নাতে টিক মার্ক করবেন। পরের পেজে আছে আয় বা পেশা। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স দেন? যদি ট্যাক্স দেন তাহলে হ্যাঁ, তাহলে যদি না দেন তাহলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড, মানে যদি প্যান কার্ড থেকে থাকে পরিবারের কোনো সদস্যের তাহলে হ্যাঁতে টিক মারবেন, যদি থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটা উল্লেখ করতে হবে। একই পদ্ধতিতে পরিবারের যে কজন সদস্য আছে তাদের প্রত্যেকেরই যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে তাদের নাম এবং প্যান কার্ডের নাম্বারটা লিখতে হবে, যদি না থাকে তাহলে না। এরপর আছে কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের প্রধান তিনি সরকারি ক্ষেত্রে কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, নাকি, মানে এখানে অনেকগুলো অপশান আছে, যে অপশানটা আপনাদের জন্য প্রযোজ্য সেটাতেই টিক মারবেন। এখানে পাশেই লেখা আছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। এখানে আছে কর্মসংস্থানের ধরন, মানে আপনার পরিবারের প্রধান তিনি যদি সরকারি ক্ষেত্রে চাকরি করে থাকেন, বা এই অপশানগুলোর মধ্যে এগুলো আছে সরকারি ক্ষেত্রে কাজ, বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে ব্যবসায়ী, মালিক ইত্যাদি এই সমস্ত, আংশিক সময়ের জন্য কর্মরত মানে পার্ট টাইম, বা আরেকটা আছে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। এই অপশানগুলোর মধ্যে আপনার পরিবারের প্রধান তিনি যদি কোনোটার মধ্যে থেকে থাকেন তাহলে সেই অপশানে টিক মার্ক করবেন, যদি না থেকে থাকেন তাহলে অন্যান্যতে করতে পারেন। একই পদ্ধতিতে সদস্য নাম্বার 1-এও তিনি যদি এই অপশানগুলির মধ্যে থেকে থাকেন তাহলে রাখবেন টিক মার্কে, না হলে বেকার বা অন্যান্য রাখতে পারেন, যদি কিছু না করেন তাহলে বেকার। আচ্ছা, তারপরে আছে সদস্য নাম্বার 2, সেখানেও একইভাবে এবার আসছি আপনার পরিবারের স্বশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, মানে আপনার পরিবারে কজন শিক্ষিত আছেন এবং কজন অশিক্ষিত আছেন তাদের সংখ্যাটা লিখতে বলা হয়েছে। এখানে যদি 2 জন শিক্ষিত থেকে থাকেন তাহলে 2 জন লিখবেন, যদি 2 জন অশিক্ষিত থেকে থাকেন তাহলে 2 জন লিখবেন। এবার পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তিনি শিক্ষিত না অশিক্ষিত না সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, এবং শিক্ষিত যদি হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার কত, বা তিনি কত অবধি পড়াশোনা করেছেন সেটা লিখতে হবে এখানে। যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে কারণ তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন, তাই এটা এখানে লেখা হয়েছে। সেম পদ্ধতিতে সদস্য নাম্বার 1-এও তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষিত, যদি অশিক্ষিত হয়ে থাকেন তাহলে অশিক্ষিততে টিক মার্ক করবেন। একই পদ্ধতিতে যে কজন সদস্য থাকবে তাদের শিক্ষিত কি অশিক্ষিত, কত শিক্ষাগত যোগ্যতা সব কিছুই লিখতে হবে, শুধু টিক মার্ক করতে হবে। এরপর অপশান আছে কোনো সদস্য কি কোনো ধরনের সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে কোন পদে রয়েছেন এবং তার সদস্য নম্বরটাও লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি কোনো সদস্য আপনার পরিবারের সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে হ্যাঁ, যদি না পান তাহলে না, আর যদি পেনশন পান তার সদস্য নাম্বারটা লিখতে হবে। এরপর আছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য যদি জিএসটি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না দিয়ে থাকেন তাহলে না। এরপর আছে পারিবারিক মোট বার্ষিক আয়। আপনার পরিবারের মানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি পরিবারের প্রধান তিনি কত টাকা বছরে ইনকাম করছেন
সেইটা অঙ্কের ভাষায় লিখতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে অন্যান্য পরিচয় নথি। এর পরের একটা ইনফরমেশন যেটা হচ্ছে অন্যান্য পরিচয় নথি, যেখানে লেখা আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা। তো সিএএ জিনিসটা কি? সিএএ হচ্ছে তোমার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে যারা বাইরে থেকে মানে আমাদের দেশ বহির্ভূত কোনো মানুষ, সংখ্যালঘু মানুষ যারা এই দেশে এসছে এবং তারা সিটিজেন অ্যাক্টের মধ্যে আবেদন করতে সক্ষম এবং তারা করেছেন, এমন কেউ যদি থেকে থাকে, তাহলে তারা আবেদন যদি করে থাকে তাহলে ইস্যু নম্বরটা বা আবেদনের নম্বরটা, যদি আবেদন করার পর যদি ইস্যু হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটের নম্বরটা দিতে হবে। আর যদি তুমি এখানকার পার্মানেন্ট নাগরিক হও, যা তোমার সিটিজেনশিপের দরকার মানে আলাদা জায়গা থেকে তুমি আসছো না, সেক্ষেত্রে তোমার জন্য প্রযোজ্য নয়। সেইভাবেই প্রত্যেকটা সদস্য মানে 1, 1, 2 অ্যান্ড 3 তিনজনের ক্ষেত্রেই সেমভাবেই করতে হবে। মেনলি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমাকে এটাই বোঝানো হচ্ছে, যদি তুমি এটার জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি দেবে, যদি না করে থাকো তাহলে প্রযোজ্য নয় টিক করে সিম্পল বেরিয়ে যাবে।